সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় বায়ুপথের প্রচলিত রোগ এবং তার প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ জান্নাতুল ইসলাম জিন্নাকে। প্রফেসর ডক্টর জান্নাতুল ইসলাম জিন্না, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি ভালো। মানুষের বায়ুপথে বিভিন্ন ধরনের তো রোগ হয়, এর মধ্যে প্রচলিত রোগগুলোর নামগুলি আগে একটু শুনে নিতে চাচ্ছি আপনার কাছ থেকে আলোচনার আগে। ধন্যবাদ প্রফেসর ইকবাল। মানুষের বায়ুপথে অসংখ্য রোগ হয় এবং এই রোগগুলো বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন রকমের এদের উপসর্গ এবং বিভিন্ন রকমের চিকিৎসা আছে। কমন বায়ুপথে যে রোগগুলো হয় তার মধ্যে আমাদের অর্শরোগ, যেটাকে আমরা হেমোরয়েড বা পাইলস বলে সবাই চিনে। তারপরে হলো পেরিয়ানাল অ্যাবসেস, মানে বায়ুপথের আশেপাশে ফোড়া যদি হয়, হ্যাঁ, ফোড়া পুঁজ এটা জমে হয়। তারপরে এটা ফেটে যে একসময় যেটা হয় ওটাকে বলে ফিস্টুলা বা ভগ্নোদ্ধার, অ্যানাল ফিস্টুলা বলা হয়। আর একটি রোগও খুব কমন আমাদের দেশে যেটা হয় বায়ুপথে, সেটাকে বলে ফিশার। এটা এক ধরনের ক্ষত বা ঘা হয়। আর বায়ুপথে বড় ধরনের রোগ আছে, আর বড় ধরনের রোগ হয় যেগুলো প্রথমে বোঝা যায় না। সাধারণ লোকজন মনে করে এটা গেজ বা পাইলস, অথচ ভিতরে লুকিয়ে থাকে রেকটাল কার্সিনোমা। সেটাই। আমি যদি একটি করে আসি, আপনি কয়েকটা রোগের নাম বলেছেন, প্রচলিত রোগের নাম বলেছেন। পাইলসটা আসলে ব্যাপারটা কি ঘটে? পাইলসটা হচ্ছে আমাদের পায়খানার রাস্তায় তো রক্তের শিরা থাকে, এটা নর্মালি থাকে সেই, এবং এই শিরাগুলো যেটাকে আমরা বলি অ্যানাল কুশনের মতো হয়। এটা কোনো কারণে যদি বেড়ে যায়, স্ফীত হয়, তাহলে এখান থেকে রক্তপাত হয়। আচ্ছা। এবং কতগুলো ওই গুটি গুটি হয়। সাধারণত রক্তের শিরাগুলোর যে ডিস্ট্রিবিউশন থাকে সাধারণত 3, 7 ও 11 ও ক্লক পজিশনে। এই তিনটা জায়গা দিয়ে এটা ফুলে যায় এবং গুটির মতো হয়ে যায়, এবং এক সময় পায়খানা হওয়ার পর এখান থেকে রক্তপাত শুরু হয়। এইটাকে আমরা সাধারণত হেমোরয়েড বলি। এর কোনো কারণ আছে? সবার তো পাইলস হচ্ছে না, কোনো ব্যক্তির পাইলস হচ্ছে। অ্যাকচুয়ালি সব কারণ বলা কঠিন, তবু ধারণা করা হয় যে সমস্ত কারণগুলোর মধ্যে যেটা এটা বংশানুক্রমিকও হতে পারে। তারপরে মানুষ যে দাঁড়ায় থাকে, ইরেক্ট পশ্চার, পশুদের মধ্যে এটা খুব কম, চতুষ্পদী পশুদের মধ্যে। আমরা যে দাঁড়ায় থাকি, দাঁড়ানোর জন্য, দাঁড়িয়ে কাজ করার জন্য হয়। তারপরে রক্তের শিরাগুলোতে অনেক সময় ভাল্ব থাকে, অনেকের জন্মগত কারণে ভাল্ব থাকে না, এই জন্য হতে পারে। তারপরে এই যে সমস্ত লোকজন আমাদের এই ফাইবার কন্টেনিং ফুড কম খাচ্ছে, ড্রাই ফুড বেশি খায়, খাবার খাচ্ছে না, পানি কম খায়। তারপরে ধরুন আপনার যাদের কনস্টিপেশন থাকে বা পেলভিস বা পেটের ভিতরে ভারী টিউমার হয়, কার্সিনোমা রেকটাম, এগুলো যদি হয় তাহলে সেকেন্ডারিলি এদের প্রেশারের চাপেও কিন্তু এটা হয়। অনেক সময় প্রেগন্যান্সিতেও এটা হয়, প্রেগন্যান্সিতেও এটা দেখা যায়। আর একটা এখন বর্তমান বলে যে শিয়ারিং ফোর্স, আমরা যে পায়খানা করার জন্য ক্রমান্বয়ে নিচের দিকে চাপ দিচ্ছি, প্রেশার ক্রিয়েট করছে, এই জন্য শিয়ারিং ফোর্সে ব্লাড ভেসেলগুলো একটু নিচে নেমে যেয়ে তারা ডাইলেটেড হয়ে যায়, হয়ে ওই মানে কোষ্ঠকাঠিন্য রোগীরা সাধারণত বেশি প্রেশারটা প্রয়োগ করে, তাই না? নর্মাল যাদের কোষ্ঠকাঠিন্য নেই তাদের তো আর প্রেশার লাগে না, প্রশ্ন উঠছে না। এখন এটা কি ভিতরেই পেটের ভিতরেই থাকছে না বাইরে চলে আসছে? না, এটা দুই ধরনের হয়। সাধারণত ইন্টারনাল হেমোরয়েড যেটাকে আমরা বলি, সেটা সাধারণত রেকটমি হয়। রেকটমি হওয়ার পরে এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা কিন্তু ওই বড় হয়। বড় হওয়ার ফলে এটা এক সময় এটা পায়খানা রাস্তার বাইরেও বাইর হয়ে আসে। এগুলো ওইরকম 3-4টে স্টেজে আমরা ভাগ করি। শুধু রক্তপাত হয় কিন্তু কিছু বের হয়ে আসে না পায়খানা করার সময়, এটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হচ্ছে এটা রক্তপাত হয়, বের হয়ে আসে, আবার নিজে নিজে ভিতরে ঢুকে যায়। থার্ড ডিগ্রি হচ্ছে যে এটা রক্তপাত হলো, ওই গুটির মতো জিনিসটা বাইরে বের হয়ে আসলো পায়খানা রাস্তার বাইরে, তারপর এটা হাত দিয়ে আবার ভিতরে ঢুকাই দিতে হয়। আর ফোর্থ ডিগ্রি বলে যে এটা একদম বেরিয়ে আসে, তখন আর ঢোকাই দেওয়া যায় না। কখন চিকিৎসকের কাছে যাবে এটার চিকিৎসা নেওয়ার জন্য? চিকিৎসা নেওয়ার জন্য এরকম রক্তপাত হলে
পায়খানার রাস্তায় যে কোনো ধরনের রক্তপাত হয় খুবই মানে গুরুত্বের সহকারে রুগীকে গ্রহণ করা উচিত। কারণ রক্তপাতটা যে অর্শর জন্য হচ্ছে কিনা এটা একটা রুগীর পক্ষে বোঝা সম্ভব না। অনেক কারণে রক্তপাত হয়, তার মধ্যে একটি রক্তপাত তো খুবই খারাপ, যেটা কার্সিনোমা কোলোরেক্টাল ক্যান্সার হয়। সেই জন্য আমরা মনে করি যে পায়খানার রাস্তায় কোনো রক্তপাত হলে ওই তখনই এটা প্রাথমিক অবস্থাতেই সার্জনদের কাছে যাওয়া উচিত। আচ্ছা, মানে মেইনলি কোলোরেক্টাল সার্জন বা জেনারেল সার্জন, ভালো জেনারেল সার্জন কোলোরেক্টাল সার্জারি করি, আমরা করি। আপনারা করছেন? হ্যাঁ, আর আপনার কোলোরেক্টাল সার্জনের কাছে যেতে পারেন। মানে এটা খুব একটা বড় ব্যাপার না যে জেনারেল সার্জনই পারবে করতে। পারবে না, ডেফিনেটলি করতে পারবে। তবে এই যেতে হবে এই জন্যই যে আপনি যদি বলেন না অন্য স্পেশালিটির কাছে কেন যাবে না, এটা খুব দুঃখজনক ঘটনা হলো যে অন্য স্পেশালিস্টরা সাধারণত পায়খানার রাস্তাটা আঙুল দিয়ে পরীক্ষা করতে চান না, সেরকম ব্যবস্থাপনাও থাকে না। আরেকটা হলো যে যেটা কমন ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওই প্রোক্টোস্কোপি মেশিন এবং প্রোক্টোস্কোপি যন্ত্রটা, এগুলো সাধারণত চেম্বারে থাকে না, যার ফলে দেখা হয় না। অনেক সময় কিছুই মানে দৃশ্যের আড়ালে রয়ে যায় এবং এক সময় এটা খুব খারাপ আকার ধারণ করে, জটিলতা দেখা দেয়। তখন রোগটা ডায়াগনোসিস হয়, যখন চিকিৎসা করা খুব কঠিন দূর হয়ে যায়। আজকাল একটা অপারেশনের নাম শুনি আপনাদের মুখে প্রায়, যে লঙ্গু অপারেশন, এটা আসলে কি ব্যাপারটা? হ্যাঁ, প্রফেসর ইকবাল, আপনি ভালো কথা বলেছেন যে আমাদের পাইলস বা অর্শ বা হেমোরয়েড যে রোগটা কমন, আপনার রক্তপাত হয়, এই রোগটার চিকিৎসা কিন্তু অনেক প্রকার। প্রাথমিক পর্যায়ে এটা কোনো সার্জিক্যাল চিকিৎসা লাগেই না, স্টেজ 1-এ। তখন যদি রেগুলার ডায়েট হ্যাবিট, তাদের যদি কনস্টিপেশন দূর করা যায় এবং ঔষধ বাইরে হচ্ছে, এখন অনেক ভালো ঔষধ বাইরে হচ্ছে, সেগুলো খেলে এটা ভালো থেকে যায় এবং এটা অপারেশন করার কোনো প্রয়োজন পড়ে না। লেট সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি পাইলস হলে অবশ্যই অপারেশন লাগে। ইনজেকশন থেরাপি বলে একটি কথা ছিল, আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম ইনজেকশন দিয়ে চিকিৎসা হতো, এখনো কি সেটা হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি এখনো হচ্ছে এবং আমি নিজেও করি। এটা আপনার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, লেট সেকেন্ড ডিগ্রি পর্যন্ত হেমোরয়েড হলে আপনার হেমোরয়েডের যেটা বলতে পারেন মূল জায়গা, সেখানে আমরা স্ক্লেরোজিং এজেন্ট ইনজেকশন দিয়ে দিই। দিয়ে দিলে পরে এটা ধীরে ধীরে শুকায় যায়, ওই ব্লাড ভেসেলগুলো শুকায় যায়, রক্তপাত বন্ধ হয়ে যায়। এটাই কি বলে আপনার ইনজেকশন থেরাপি। প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্নাহ, আরও অনেক কথা শুনবো চিকিৎসা নিয়ে এবং অন্যান্য পায়ুপথের রোগ নিয়ে ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পায়ুপথের প্রচলিত রোগ এবং তার প্রতিকার। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ জান্নাতুল ইসলাম জিন্নাহকে। প্রফেসর ডক্টর জান্নাতুল ইসলাম জিন্নাহ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। লঙ্গু অপারেশনের কথা আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি লঙ্গুর কথা বলেছেন, এটা খুব খবরের কাগজে হয়তো আপনারা দেখছেন যেটা আজকাল হচ্ছে। এটা ওই অশ্বরোগের যে বিভিন্ন ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়, এই লঙ্গু তার মধ্যে একটি নতুন ধরনের অপারেশন, ব্রেকথ্রো। এবং এটা অন্য কিছুই না, এখানে পাইলস কাটাও হয় ও জোড়া দেওয়া হয়, কিন্তু একটা মেশিনের সাহায্যে করা হয়, এটাকে বলে স্ট্যাপলার মেশিন। হ্যাঁ, হেমোরয়েডাল স্ট্যাপলার মেশিন, স্ট্যাপলিং গান দিয়ে আপনার এটা পায়ুপথে ঢুকায়ে এটা হেমোরয়েডকে কেটে আনা হয়, সাথে সাথে এটা ওই কাটা অংশটা আবার সেলাইও হয়ে যায়। হ্যাঁ, এতে একটু সুবিধা এই যে এটা আপনার ওপেন না, শুকাতে কম সময় লাগে, রক্তপাতটাও একটু কম হয়, ব্যথাও একটু কম হয়। এটা আধুনিক অপারেশন। এটা কি খুব ব্যয়বহুল একটা ব্যাপার? ব্যয়বহুল, এখানে অপারেশনের খরচ সহ সাথে সাথে স্ট্যাপলারের, যেটা স্ট্যাপলার মানে ওই একটা মানে সেলাইয়ের যন্ত্র, কাটা এবং সেলাই করার জন্য আমাদের যে যন্ত্রটা আছে, এটাকে আমরা স্ট্যাপলার বলি, হেমোরয়েডাল স্ট্যাপলার। এটার একটা আলাদা দাম আছে, এটা আপনার সাধারণত 12 থেকে 20 হাজার টাকা দাম। এটা একটা এক্সট্রা খরচ এসে যায়। রোগী কি ভর্তি হতে হয় না আউটডোর বেসিসে? একদিনে হয়ে যায়, ডে কেয়ার করা যায়। তাহলে তো এই যে চিকিৎসা অন্যান্য খরচগুলো বেঁচে যাচ্ছে। ভর্তি থাকলেও তো অনেক বাড়ছে। হ্যাঁ, ভর্তি থাকলে মানে ভর্তি থাকলে যে টাকা লাগতো, তারপর আনুষঙ্গিক অনেক ব্যয় কমে আসছে না? আমার কিছুটা কমে আসছে এবং রোগী বান্ধব চিকিৎসা এটা একটা। জি। তো আমি একবার একটু অন্য প্রসঙ্গে আসবো। এই যে আপনি বলছিলেন যে পেরিঅ্যানাল অ্যাবসিস, মানে পায়ুপথের পাশে যেসব যদি ফোড়া হয়, এটা কখন হয়, কাদের হয়? এটা খুব কমন।
একটা সমস্যা আমাদের দেশে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমি দেখেছি যে পেরিয়ানাল অ্যাবসেস একটা কমন পায়ুপথ যেসব রোগে হয় তার মধ্যে এটা একটা, এবং এইটা সাধারণত খুব বেশি ডায়াবেটিক রোগীদের হয়। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিক রোগীদের মধ্যে এটা খুব ডায়াবেটিস রোগীদের ইমিউনিটি যেহেতু ফল করে যায়, কম করে যায়, এদের মধ্যে এটা হয়। তাছাড়াও যদি পায়ুপথে অন্য রোগ থাকে সে কারণেও হতে পারে। এবং এইটা আপনার লক্ষণ হচ্ছে যে পেশেন্টের পায়খানা রাস্তার পাশে খুব ব্যথা হয়, আচ্ছা, তারপর জ্বর হয়, এবং কোনো কোনো সময় এটা ফুলে যায়। মানে ফোড়ার যা 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 লক্ষণগুলো এগুলো হয়, হ্যাঁ, জ্বর হয়, জ্বর হবে, হ্যাঁ, ব্যথা হবে, ব্যথা হবে। এবং এটা হলে পরে আমাদের দেশে যেটা সবচেয়ে সমস্যা হয়ে যায় যে এটাকে বলে যে একটা ফোড়া হচ্ছে এরকম একটা ধারণা করে রুগীরা সাধারণত হোমিওপ্যাথ, তারপরে হয়তো অন্য কোনো ডাক্তারের কাছে শাস্ত্রীয় যায়, চিকিৎসা নিচ্ছে। শাস্ত্রীয় নেয় বা মেডিসিন ডাক্তারদের কাছে যায়। এবং Antibiotic রুগীদের খেয়ে একটা টেন্ডেন্সি হলো যে না আমি অপারেশনে যাব না, টাকা আমি দিতে একটা যাবো না। ওষুধ খাবো। এরা অ্যান্টিবায়োটিক খায় 1 দিন 2 দিন 3 দিন 15 দিন পর আমাদের কাছে সার্জনদের কাছে এসে হাজির হয়। সেই তখন হয় কি সবচেয়ে সমস্যা হয়ে যায় এই যে পুঁজটা, এই পুঁজটা কিন্তু ওই আপনার পায়ুপথের বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এটা মিউকাজার নিচে চলে যেতে পারে, স্কিনের নিচে আসতে উপরে চলে যায়। হ্যাঁ, সেই উপরে চলে গেলে পুঁজটা তো অ্যান্টিবায়োটিকে চলে যাবে না, পুঁজ তো ডেড টিস্যু, এটা যায় না। কাজে এটা খুব একটা ভুল চিকিৎসা বলবো যে অ্যাবসেস হয়ে যাওয়ার পরে, পুঁজ হয়ে যাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দেওয়া রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। তারপরে আসলে আমরা এর অপারেশন করে পুঁজ ড্রেন করে দিই, বা অপারেশনেরও স্পেশাল যে মেথড আছে সে মেথডেও করি। তারপরেও যেহেতু নেগলেক্টেড কেস, দীর্ঘদিন সে পুষে রেখেছে, পুঁজ অনেক উপরে চলে গেছে, হ্যাঁ, স্পিংটারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়, ভিতর দিয়ে যায়, ফলে সম্ভাবনা থাকে ফিস্টুলা হওয়ার। আচ্ছা, এই ফিস্টুলাটা কি আসলে? ফিস্টুলাটা হচ্ছে একটা ট্র্যাক্ট হয়ে যায়, আচ্ছা, আপনার চ্যানেল, অ্যাবসেসটা চ্যানেল হয়ে যায়, অ্যাবসেসটা ফেটে গেল, বাইরের দিকে একটা মুখ হলো, আর এটা ভিতরে ফেটে গেল পায়খানার রাস্তার ভিতরে বা অনেক উপরে, স্পিংটার যেটা থাকে তারও উপরে আর একটা ইন্টারনাল ওপেনিং হয়ে গেল, আরেকটা মানে দুটো মুখ হয়ে গেল, এই দুটো মুখ হয়ে একটা রাস্তা হয়ে গেল, ট্র্যাক্ট হয়ে গেল, এটাকে বলে ফিস্টুলা বা ভগ্নদ্বার। এটা চিকিৎসা এবং এটা জটিল। সমস্যাটা কি? ট্র্যাক্ট থাকলে সমস্যা যে আপনার এই ট্র্যাক্টের ভিতর দিয়ে পায়খানা ঢুকে, ফ্ল্যাটাস ঢুকে, ইনফেকশন অনবরত ঢুকতে থাকে, ফলে এটা শুকায় না। তারপরে এক সময় আবার এটা আর একটু বেড়ে যে পুজ হয়ে যায়, সেটা বেড়ে আরো ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, আনহাইজেনিক, রিকারেন্ট একটা প্রবলেম লেগেই থাকছে। এবং এই রোগটা হচ্ছে আপনার এই ফোড়াটা সুচিকিৎসা এবং সময়মতো চিকিৎসা না হওয়ার আগে চিকিৎসা করা হতো, তাহলে এই যে ফিস্টুলাটা হতো না, খুব কমই হতো। এটা কোনো মানে অপারেশন করলে কি এই ফিস্টুলাটাকে সারিয়ে দেওয়া যায়? ফিস্টুলার একমাত্র ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট বা অপারেশন। এখন এটার সাকসেসফুল অপারেশন হতে হলে ওটা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, সেটা করতে হয়। ফিস্টুলাটা ছোট, স্ট্রেট নাকি এটা অনেক বড়, হ্যাঁ, মানে লো ফিস্টুলা আর হাই ফিস্টুলা এটা বলি আমরা। তো লো ফিস্টুলা ট্রিটমেন্ট সহজ, এটা ফিস্টুলোটমি করলেই এটা ভালো হয়ে যায়। কিন্তু হাই ফিস্টুলা ট্রিটমেন্ট করার জন্য অনেক ব্যয়বহুল এবং অনেক পরীক্ষা নিরীক্ষা, এমআরআই পর্যন্ত করা লাগতে পারে। টিউবারকুলোসিস দিয়েও তো ফিস্টুলা হতে পারে। ফিস্টুলা আপনার অনেকগুলো রোগের সাথে কোরিলেটেড করে হয়, যেমন টিউবারকুলোসিস, ক্রনস ডিজিজ এবং কার্সিনোমা, এগুলোতেও ফিস্টুলা বেশিরভাগ ক্ষেত্রে আপনি বলেছেন ডায়াবেটিস রোগীরা বেশি মাল্টিপল ফিস্টুলা হয়, কয়েকটা ফিস্টুলা হয়। সেটি তো আমি আরেকটি ব্যাপারে যে আলোচনা করব, সেটা হচ্ছে যে ফিশার। আপনি বলেছিলেন ফিশারটাকে বাংলায় কি বলে? যে ফিশার, দেখুন এই যে আমি অনেকগুলো রোগের কথা বললাম, পায়খানার রাস্তার লোয়ার অ্যানাল ক্যানালের পায়খানা পায়ুপথের নিচের দিকে একটা লম্বাটে আলসার হয়ে যায়। আচ্ছা, এই আলসারটা হঠাৎ করে হয়, দীর্ঘদিন এটা থেকে যায়, ক্রনিক হয়ে যায়। তো এটাকে বলে আপনার একটা ইলংগেটেড আলসার, মানে লম্বাটে একটা আলসার পায়ুপথের অ্যানাল ক্যানালের, যেটা আমাদের পায়ুপথের নিচের দিকে হয়, অ্যান্টেরিয়র ওয়ালে, নালে পোস্টেরিয়র ওয়ালে বেশি হয়, তবে অ্যান্টেরিয়র ওয়ালেও হতে পারে। আচ্ছা, এইটা পায়খানার রাস্তায় খুব ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়, এবং পেনফুল যে কন্ডিশনগুলো আমাদের পায়খানার রাস্তায়, তার মধ্যে এটা একটি হয়। এবং এটা ব্যথাটাই কিন্তু এটার, যার ফিশার হয়েছে সে জানে ব্যথা কত প্রকার, জি, ব্যথা কত প্রকট। এবং এই ব্যথার সাথে সাথে ওই
ব্লিডিংও হয়, রক্তপাতও হয়, রক্তটা ওই পায়খানার সাথে স্ট্রিকের মতো ছিঁড়ে ছিঁড়ে গায়ে লেগে আসে এবং এটা দীর্ঘদিন থাকলে একটা পাইলসের মতো হয়ে যায়, সেন্টিনাল পাইলস যেটা হয়ে যায়, এটা ক্রনিক হলে এটা হয়। এটাকে আমরা সাধারণত ফিশার বলি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের যাদের এইসব রোগগুলো হচ্ছে তারা বুঝতে পারে না যে তার এটা অর্শরোগ, হেমোরয়েড, ফিশার, ন্যাবসেস না ফিস্টুলা, সব মানে এক করে ফেলে। তারপর যখন তারা একজন বিশিষ্ট সার্জনের কাছে যায় বা কোলোরেক্টাল সার্জনের কাছে যায়, তখন তারা ধারণা নিয়ে যায় আমার হয়তো অর্শরোগ হয়েছে, কিন্তু ডাক্তার দেখে বললো না আপনার এটা তো এই রোগ না, এটা এই ধরনের রোগ, আপনার এটা ফিশার। তার চিকিৎসা আলাদা। ফিশারের চিকিৎসাটা কি? ফিশারের চিকিৎসা আমরা বলি যে এটা হঠাৎ যখন প্রথম প্রাথমিক অবস্থা হয়, যেটা অ্যাকিউট কন্ডিশন, তখন এটা অপারেশন না করেও ভালো হয়। তখন আপনার স্টুলকে মানে পায়খানাটা যাতে নরম থাকে, ওই জন্য ওই জাতের ওষুধ খাওয়াতে হয়, ল্যাক্সেটিভ খাওয়াতে হয়, পানি বেশি খাবে, আর এখানে লোকাল এবং ওরাল অ্যানালজেসিক এটা ব্যবহার করা যায় পেন কমানোর জন্য। করলে এটা ধীরে ধীরে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। যদি না যায় তাহলে এর সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। আগের দিকে আমরা খুব বেশিরভাগ এটা ওই ব্যাপারটা হয় কি, ফিশার হলে ফিশারের যে ব্যথা হয়, ব্যথার ফলে আমাদের রেকটামের যে স্ফিংটার যেটা চেপে ধরে রাখে সেটা খুব টাইট হয়ে যায়, একটা স্টিনোসিস হয়, ফলে কনস্টিপেশন হয়, আর ভয়ও পায়খানা করতে চায় না। এখন আইডিওলজি হচ্ছে যে আমরা স্ফিংটারটাকে যদি অ্যাভাস্ট করে দিতে পারি, ছিঁড়ে দিতে পারি, স্ফিংটারকে শক্তিটাকে যদি কমাই দিতে পারি, তাহলে ওই ব্যথাটা আর হয় না, ধীরে ধীরে এটা ভালো হয়ে যায়। সেজন্য আগের দিনে করা হতো কি, এটা রুগীকে অজ্ঞান করে বা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে স্ফিংটারটাকে ম্যানুয়ালি ডাইলেট করে দেওয়া হতো। ম্যানুয়াল ডাইলেটেশন বলে, ডাইলেট করে দিলে ওটা বলতে পারেন উইক হয়ে যেত, তখন স্পাজমটা হতো না, ফলে ব্যথা কমে যেত। এখন আরো সুন্দর আমরা একটা ছোট অপারেশন করি, এটা আমাদের বলে ইন্টারনাল স্ফিংটার যেটা থাকে সেটাকে ছোট্ট একটু সিজার দিয়ে আমরা কেটে দিই। সেটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এটাকে স্ফিংটারোটমি বলে। এটা 10 মিনিটে অপারেশন হয়ে যায়, রোগী দিনের দিন ভালো হয়ে যাচ্ছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসবে, এই যে সিম্পল পাইলস বা ফিশার দুটো রোগ, এটা কি কোনো সময় খারাপ দিকে যেতে পারে? হ্যাঁ, খারাপ আপনার হলো যে পাইলস যেটা বলছেন, পাইলসের খারাপ দিকটা হলো এটা সহজে ক্যান্সার হয় না, পাইলস থাকবে, এটা ইনফেকশন হয়ে যেতে পারে, এটা থ্রম্বোস হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, এবং এই ইনফেক্টেড স্ট্র্যাঙ্গুলেটেড পাইলস থেকে এই আপনার রোগ জীবাণু শরীরে রক্তশিরা দিয়ে শরীরে যে সেপ্টিসিমিয়া করতে পারে, যে আরও সমস্যা করতে পারে। কাজেই এটা সমস্যা তো করতেই পারে। আর ফিশার লং স্ট্যান্ডিং থাকলে অসুবিধা ওইগুলোই, যে কনস্টিপেশন হলো, সমস্যা তারপরে তার ওখানে ইয়ে হয় জ্বালাপোড়া এবং অসহ্য জ্বালাপোড়া হয়, ওখানে হাইজেনিক কন্ডিশনটা নষ্ট হয়। প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্নাহ, এই পায়ুপথের প্রচলিত অনেকগুলো রোগ সম্পর্কে আপনার কাছ থেকে মূল্যবান তথ্য আমাদের দর্শকরা নিশ্চয়ই পেয়েছেন, উপকৃত হয়েছেন, এবং এই সমস্যাগুলো তারা চিহ্নিত করতে পারবেন, কোনটা ফিশার, কোনটা পাইলস, কোনটা ফিস্টুলা ইন অ্যানো, এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। অনুষ্ঠানে আসার জন্য প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্নাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ইম্পালস হসপিটাল 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 0171-501-6727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।